আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে রে 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 করে উঠছিল। ভারতের একাধিক সংবাদ মাধ্যম একটি খবর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেই খবরে দেখা যায় ভারতের ইন্টেলিজেন্স দপ্তরের পক্ষ থেকে একটি রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের কাছ থেকে নতুন করে কি জানা গেল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। তলে তলে কি ঘটনা ঘটতেছে, আসল ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের হয়ে কাজ করতেছে, ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করবে এবং তিনি বিশ্বাসঘাতকতা করতেছেন। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাবে সেনাপ্রধান। দর্শক মণ্ডলী, এমন একটি তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এর মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দূরভিসন্ধি তার মধ্যে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত, তিনি ভারতের দাবিদারি করছেন, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে, যেসব যুক্তি পক্ষ বিপক্ষে যুক্তির মধ্য দিয়ে দুটি ধারণা সম্পর্কে মানুষ যার যার অবস্থান নিতে পারে। এমন একটা অবস্থায় সেনাবাহিনী প্রধান রয়েছেন। যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, ডক্টর ইউনূসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন। এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি। নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে 43 মিনিটের বৈঠক বলি বা আলোচনা বলি, সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো, কি ধরনের কথাবার্তা হলো, নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কৌতূহল, প্রশ্ন। এই বিষয়ে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলেছি আপনাদের সামনে। এখন এই বিষয়ে আসলে আন্তঃবাহিনী সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে ফর্মালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কী ধরনের আলোচনা হলো তারা স্রেফ জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না। যাই হোক, 43 মিনিটে এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন, যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে, একটা হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না, ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা, অথবা খালেদা জিয়ার বা বিএনপির যে বর্তমান অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে সেই বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা। আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা, নানান ধরনের বিশৃঙ্খলা, সে বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার মাধ্যমে। এবং যে বিষয়টি খুব বড় আকারে আসছে, গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বাংলাদেশ সফর করে গেলেন, সেই সফরের মাঝখানে কোনো ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিশ্রি নাকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটি ওপেন সিক্রেট করেছেন। কিন্তু কী কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই। এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেইগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন, এরকম বিষয় আলোচনা আসছে। আর যদি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা, যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধানের পক্ষ থেকে, অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন। এর আগে রয়টার্সের কাছে তিনি নিজের যে মন্তব্য তুলে ধরেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেপ্টেম্বরে এই সাক্ষাৎকারটি দিয়েছেন। পরবর্তীতে গত বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে, সেখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায়, সেটিকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে 2025-এর ডিসেম্বরের মধ্যে কতটা দ্রুত নির্বাচন করা যায় সে বিষয়ে হয়তো তিনি আলোচনা করে থাকতে পারেন। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের বিষয়েও
আলোচনা হয়েছে, এই ধরনের গুঞ্জন, এ ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে। এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি। বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সোমবার খালেদা জিয়ার, এবং -2 ফর্মুলা থেকে তিনি বিদেশে গেলে আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয়তা দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকার নেই, এ ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এখন বিষয় হচ্ছে যে এইগুলোর পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ, সেটিকে কিন্তু বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এই ধরনের এটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার যেটি রাখা হয়েছে একটি রিপোর্টকে কেন্দ্র করে, এ বিষয়ে রিপোর্টটি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে। ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই প্রাক্তনী বা সাবেক শিক্ষার্থী বা ছাত্র একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত। খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আনন্দবাজারের রিপোর্টের মাধ্যমে ভারতের পক্ষ থেকে। আবার এর আগে যেহেতু প্রথম আলোর সঙ্গে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রথম আলোতে, সেখানে ভারত প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের স্বার্থে একে অপরকে প্রয়োজন। সেটিকে কেন্দ্র করে আবার হিন্দুস্তান টাইমস যেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে তাদের একটি রিপোর্টে, সেখানে বলা হচ্ছে যে বুধবার বাংলাদেশে একটি নেতৃস্থানীয় বাংলা পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকারে ভারতে হাসিনার উপস্থিতি এবং বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের কথা বলা হয়নি। আসলে প্রথম আলোর এই সাক্ষাৎকারে সেনাপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। যেহেতু মন্তব্য করেননি, এটা নিয়ে আবার হিন্দুস্তান টাইমস কীভাবে তাদের মন করা ব্যাখ্যা দিচ্ছেন এটি আমরা ঠিক বুঝতে পারছি না। সেখানে দুই দেশের সম্পর্কের কথা বলেছেন, আগামী দিনে ন্যায্যতা ভিত্তিক দুই দেশের সম্পর্ক নির্ধারিত হবে এ বিষয়ে কথা বলেছেন। মোদ্দা কথা, সেনাপ্রধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার ব্যক্তিগত মতামত যেটি, যে বিষয়গুলো আলোচনায় এসেছে, নানান বিষয়ে গুঞ্জন চলছে, তার কোনোটি আমি নেগেটিভলি নিতে চাই না, অবশ্যই সবকটি আমি ইতিবাচকভাবে নিতে চাই। এবং প্রথমেই বলছিলাম যে জামাতের বা হিজবুত তাহরির পক্ষে সেনাপ্রধান কাজ করছেন, এরকম একটি মতবাদ দাঁড়িয়েছে। কেন এরকমটা মনে করা হয়? 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন যে সাংবাদিকদের সামনে তিনি যে কথাবার্তাগুলো বলছিলেন নিজের অবস্থানের কথা তুলে ধরে, সেখানে প্রশ্ন ছিল যে সেনানিবাসে বৈঠকে কোন কোন দল অবস্থান নিয়েছে, তার মুখ থেকে জামাতের প্রসঙ্গে প্রথমে বেরিয়ে এসেছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। আরও নানান বিষয়ে তাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সেনাবাহিনীর কারণেই তাকে পালাতে হয়েছে, এরকম ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক রংচং দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছেন, স্বাধীনতা বিরোধী পরিবার তার জন্ম। আবার যেটি বলা হচ্ছে যে ভারতের দাবিদারি করছেন, সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে অবস্থান, আমরা অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে তার যে প্রচেষ্টা, সেটিকে আবার ভালো চোখে অনেকে নিচ্ছে না। এবং দ্রুত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। দ্রুত নির্বাচনের বিরোধী যারা, তারা আবার এটি প্রচার করার চেষ্টা করছেন তিনি ভারতের দাবিদার। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের কাছ থেকে নতুন করে কি জানা গেল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে এসেছি। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং হয়েছে। সেখানে সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নানা রকম প্রশ্ন করেছেন। এর মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নটিও ছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দিয়েছে বা ভারতের কাছে অ্যাপিল করেছে, আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত সেগুলোর কোনো কিছুতেই কর্ণপাত করেনি। গত সপ্তাহের সাপ্তাহিক ব্রিফিংয়ে যেমনটি বলেছেন, ঠিক এই সপ্তাহেও সেইভাবেই অনড় আছে, কোনো পরিবর্তন হয়নি সেই অর্থে। খবরে প্রকাশ যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন সেই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছুই বলার নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে শুক্রবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেই দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদন নিয়ে শুক্রবার কোনো রকম আলোকপাত করেননি। এছাড়া ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের সময়ে দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়, সমর্থন করতে চায়। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। ব্রিফিংয়ে দুই দেশের ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। 5 জানুয়ারি 95 জন ভারতীয় ও 90 জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন। বাংলাদেশের পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনাও বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তা রক্ষীদের কাজ, তাই তারা সেই কাজ করছেন। এই যে বিভিন্ন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে বাংলাদেশ বলল আর ভারত একদম দৌড়িয়ে এসে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল। বিষয়টি কিন্তু তেমনটা নয়। ভারতের দীর্ঘ ইতিহাস আছে মানুষকে, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়ার। তিব্বতের দালাই লামা আজকে কত বছর ধরে, কত দশক ধরে, দশকের পর দশক ধরে ভারতে আশ্রিত। আজকের যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনিও এর আগে ভারতে আশ্রয় পেয়েছিলেন 75, 81, 6 বছর। এবারও যদি 6 বছর থাকতে হয় বা 10 বছর থাকতে হয়, তবু ভারত অন্ততপক্ষে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের এই যে অব্যবস্থাপনা সম্পন্ন বিচার ব্যবস্থার সামনে ভারত শেখ হাসিনাকে দেবেন না। আমি এর আগের একটি বক্তব্যে বলেছিলাম যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি তার জন্য অন্ততপক্ষে পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি জায়গায় আছেন, সেটি ভারত। সেই ভারত থেকে তাকে ফিরিয়ে আনাটা কিন্তু সহজ হবে না। অন্য কোনো দেশ থেকেও সম্ভব নয়, কারণ বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এটি আপনারা মানুন আর না মানুন, ভয়ঙ্করভাবে তলানিতে নেমে গেছে, সামনের দিনগুলোতে আরও নামতে যাচ্ছে। বিশেষ করে এই যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরেই আরও নতুন নতুন কিছু আমরা দেখতে পাবো, সেই আলামত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে ভারত যেটি বলেছে, অর্থাৎ এই যে গত সপ্তাহে ব্রিফিং করেছিল, এই সপ্তাহেও ব্রিফিং করলো যে শেখ হাসিনাকে ফেরানো, সরকারের অনুরোধে ফেরানো, এটি আসলে বহুদূরের ব্যাপার। কালকে ভারতের একাধিক সংবাদ মাধ্যম একটি খবর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেই খবরে দেখা যায় ভারতের ইন্টেলিজেন্স দপ্তরের পক্ষ থেকে একটি রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে যত সংখ্যক মানুষ অনুপ্রবেশ করে এই ভারতে আসার চেষ্টা করছেন, তাদের সংখ্যাগরিষ্ঠই কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষ। অর্থাৎ আমাদের যে প্রচলিত একটা ধারণা যে বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তারা সকলেই হিন্দু, এরকমই ব্যাপারটা নয়। উল্টে তথ্য বলছে অনেক বেশি মুসলমানরা কিন্তু ভারতে আসার চেষ্টা করছেন এবং একটা সিকিওর একটা ভবিষ্যতের দিকে নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন।
এবার এ বিষয়ে আমি একাধিক সংবাদপত্র, একাধিক বই, একাধিক তথ্য রিসার্চ করে জানতে পারলাম এই তথ্যের মানে গুরুত্বটা ঠিক কি, ঠিক কিসের জন্য মুসলমানরা বাংলাদেশে নিজেদেরা সেফ ফিল করছেন না, আর সত্যি কি হিন্দুদের থেকে মুসলমানরাই বেশি আসছেন ভারতে। এ বিষয়ে আমার কি মত আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কিন্তু ক্রমেই সাধারণ মানুষদের জন্য ক্রমশ বিপদগ্রস্ত একটা দেশে পরিণত হচ্ছে। বর্তমান বাংলাদেশে যে মৌলবাদী চিত্র, তা কিন্তু সেই দেশের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান কেউই কিন্তু ভালো করে মেনে নিচ্ছে না। আর আমি যদি ধরেও নিই ওই দেশ থেকে যারা এই দেশে চোরা পথে ভারতে আসছেন তার ম্যাক্সিমাম বা একটা বৃহৎ সংখ্যক মানুষই ভারতের ক্ষতি করতে চাইছেন, ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে অশান্ত করতে চাইছেন, তা সত্ত্বেও যে সংখ্যাটা পড়ে থাকে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পুরো বিষয়টা ভারতের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। এবার বলি কেন বাংলাদেশিরা ভারতকে বেছে নিচ্ছেন। দেখুন, মোহাম্মদ ইউনূসের 3 মাসের শাসনকালটা যদি আপনারা ব্যাখ্যা করেন তাহলে দেখবেন দিনের শেষে সাধারণ মানুষের জন্য কিন্তু একটা বড় অশ্বডিম্ব বা ঘোড়ার ডিম ছাড়া তিনি আর কিছুই উপহার দিতে পারেননি। সীমান্ত নিয়ে আমি একটু প্রথমে কথা বলতে চাই। সীমান্তে শেষ 3 মাসে বারংবার বিএসএফ এবং বিজেপি নিজেদের মধ্যে কিন্তু পারস্পরিক বাকযুদ্ধে জড়িয়েছে। আর সীমান্তে কোনো বাকযুদ্ধ হওয়া মানে সাধারণ মানুষ কিন্তু ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে থাকে যে যদি বড় দেশ বাংলাদেশকে অ্যাটাক করে তাহলে সেই সাধারণ মানুষরাই কিন্তু সব থেকে বেশি বিপদে পড়তে পারে। তাই তারা কিন্তু নিরাপদ আশ্রয় রূপে ভারতের মাটিটাকেই বেছে নেওয়ার চেষ্টা করছেন। তার জন্যই একাধিক ক্ষেত্রে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ হচ্ছে ভারতে। কালকে একটি খবর আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে বিএসএফ কিন্তু কাঁটাতার দেওয়ার যখন চেষ্টা করছিল তখন বিজেপি তৎক্ষণাৎ সেই জায়গায় গিয়ে বাধা দেয় এবং বলে এখানে কেন কাঁটাতার দিচ্ছ। আমার মনে হয় শেষ 3 মাসে এই ঘটনা বোধহয় 50 থেকে 55 বার ঘটলো, যেখানে বিজেপি বারংবার করে কাঁটাতার দেওয়াতে ভারত সরকারকে, বিএসএফ কে বারণ করছে। এই পুরো ইস্যুটা কিন্তু বিজেপির নিঃসন্দেহে বাড়াবাড়ি এবং যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সাধারণ মানুষও কিন্তু বোঝেন সব। সাধারণ মানুষ তাই নিরাপদ আশ্রয় হিসাবে ভারতবর্ষকেই বেছে নিচ্ছেন। 2 নম্বর বিষয়, আমার ব্যক্তিগত অনুভূতি বলে সাধারণ মানুষ এই বাংলাদেশের সেনাপ্রধানের কর্মকাণ্ডে কিন্তু অত্যন্ত বিরক্ত। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছিল তখন কিন্তু সেনাপ্রধান প্রথম জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বলেছিলেন আমরা সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে একটি সেনাবাহিনী সমর্থিত সরকার গঠন করছি। অর্থাৎ এই সরকার দেশ চালাবে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী এই সরকারকে সাহায্য করবে। কিন্তু ক্রমেই বাংলাদেশের সেনাপ্রধানের যে ভূমিকা সেটা কিন্তু সাধারণ মানুষকে দ্বিধাগ্রস্ত করেছে। অর্থাৎ কখনো তিনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন কি ছিলেন না এই প্রশ্ন যেমন বারংবার ঘুরে এসছে, উল্টো দিকে মোহাম্মদ ইউনূসের একাধিক দেশবিরোধী কাজ, ষড়যন্ত্র, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়া সবকিছু কিন্তু তিনি মুখ বুজে কার্যত মেনে নিয়েছেন। ফলে এই যে একের পর এক জঙ্গি জেল থেকে ছেড়ে দেওয়া শুধু নয়, দিনের পর দিন বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রমশ ভুল পথে চালিত করা, তার দায় কিন্তু সেনা প্রধানের উপরও বর্তায়। যা সাধারণ মানুষ কিন্তু আজকে দিনের শেষে বুঝতে শুরু করেছেন এই বাংলাদেশের অরাজকতার মূলে কিন্তু সেনা প্রধানের ক্রমাগত ব্যর্থতাও দায়ী। আর এই বিরক্তি থেকেও তারা চাইছেন এমন একটা নিরাপদ আশ্রয় যেখানে এই সকল সাধারণ ঝুট ঝামেলা ইস্যু এগুলো যেন তারা ফেস না করেন। 3 নম্বর, বস্ত্র শিল্পের অবনতি। বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প কিন্তু বস্ত্র শিল্প এবং বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষ কিন্তু বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রায় 120টা বস্ত্র শিল্পের কারখানায় তালা ঝুলে গেছে। মোহাম্মদ ইউনূস কিন্তু বস্ত্র শিল্পীদের আজও সঠিকভাবে কাজে লাগাতে পারেননি, বস্ত্র শিল্পীরাও তো কাজে ফেরেননি। উল্টে বস্ত্র শিল্পীরা যখন আন্দোলন করছিলেন এই সেনাপ্রধান এবং সেনাবাহিনী কিন্তু তাদের উপর গুলি চালান এবং আইন শৃঙ্খলা কিন্তু আরো বিগড়ে যেতে শুরু করে। ফলে এই বৃহৎ সংখ্যক বস্ত্রশিল্পী যারা কাজ হারিয়েছেন তারা জানেন শেষ 3 মাসে ভারতে কিন্তু বাংলাদেশের 1000 কোটি টাকার অর্ডার চলে এসছে। ফলে কিছুটা কাজের তাগিদে, কাজের সন্ধানে এবং বাংলাদেশের বস্ত্রশিল্পের দৈন্যদশা এটা যেন তাদের জীবনে এফেক্ট না হয় তার জন্য কিন্তু ভারতকে বেছে নিচ্ছেন। এবার দেখুন, বাংলাদেশে বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষ। তাই ওই অঞ্চল থেকে যখন বৃহৎ সংখ্যক মানুষ ভারতে আসছেন স্বাভাবিকভাবেই তথ্য বলবে মুসলমান মানুষই কিন্তু ভারতবর্ষে বেশি আসার চেষ্টা করছেন।
এর মধ্যে কোনো ভুল নেই। 4 নম্বর যে প্রশ্নটা আমার মনে হয়, মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতা। শেষ 3 মাসে মোহাম্মদ ইউনূস সরকার কোনো কিছুতেই কিন্তু নিজেদের মুনশিয়ানা দেখাতে পারেননি। আইন শৃঙ্খলার অবনতি, জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, অর্থনৈতিক মন্দা, সমস্ত কিছুকে কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূসের এই সরকার ইতিহাসকেও ছাপিয়ে গেছে। অর্থাৎ ইতিহাসে অর্থনৈতিক মন্দা নিয়ে যত না নিউজ প্রিন্ট খরচ হয়েছে বাংলাদেশে, এখন কিন্তু তার থেকে অনেক বেশি নিউজ প্রিন্ট খরচ হচ্ছে, কারণ বাংলাদেশ কিন্তু সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সেনাবাহিনীরা কি করতেছেন, তাদের মূল লক্ষ্য কি। দর্শক মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। সেই সাথে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন সেনাপ্রধানকে নিয়ে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।